আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বৈধ অবৈধ পথে ভারতে যাচ্ছে বিপুল অর্থ। নিউজটি লিখেছেন কাউসার আলম। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। বৈধ বাণিজ্য সম্পর্কের বাইরেও বিভিন্ন উপায়ে বাংলাদেশ থেকে ভারতে মুদ্রা স্থানান্তরের ঘটনা ঘটছে। চাকরির আয়ের রেমিটেন্স, ভ্রমণ ও চিকিৎসা ব্যয়, এমনকি বিলাসপণ্য, প্রসাধন সামগ্রী, নেশা জাতীয় পণ্যের অবৈধ চোরাচালানের মাধ্যমে প্রতি বছর বড় অঙ্কের অর্থ ভারতে চলে যাচ্ছে। এই অবৈধ অর্থ পাচারের কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে বৈধ লেনদেনের সমপরিমাণ বা তার চেয়েও বেশি মুদ্রা অনিয়ন্ত্রিতভাবে দেশ ছাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য নীরব কিন্তু গুরুতর ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, প্রতি বছর বাংলাদেশ হতে 5 থেকে 6 কোটি ডলার অর্থ রেমিটেন্স আকারে ভারতে যায়। 2020 থেকে 2021 অর্থ বছরে 5 কোটি 55 লাখ ডলার, 2021-22 অর্থ বছরে 4 কোটি 40 লাখ ডলার, 2022-23 অর্থ বছরে 6 কোটি এবং 2024-25 অর্থ বছরে 5 কোটি 56 লাখ ডলার রেমিটেন্স আকারে দেশটিতে গেছে। তবে বাস্তবে এই অর্থের পরিমাণ কাগজে কলমে কয়েক গুণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের বেশিরভাগই ঘোষণার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ বেতন ভাতা হিসেবে পেয়ে থাকেন। সে অর্থ নানাভাবে ভারতে চলে যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সূত্র জানায়, 2018-19 অর্থ বছর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে 8,161 জন ভারতীয় নাগরিকের অনুকূলে নতুন কর্মানুমতি ইস্যু করা হয়েছে। অপরদিকে ইস্যুকৃত নতুন কর্মানুমতির বিপরীতে 13,768টি কর্মানুমতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কর্মানুমতি ছাড়াও অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশে বসবাস করছে বলে সংশ্লিষ্টরা জানান। বিভিন্ন সময় অভিযানে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিক পুলিশের হাতে গ্রেফতারের খবর পাওয়া যায়। তথ্যানুযায়ী বর্তমানে 50,000-এর মতো ভারতীয় নাগরিক বাংলাদেশে বসবাস করছেন। এদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া কিংবা ভিসার শ্রেণী পরিবর্তনের তথ্য হালনাগাদ না করার জন্য অবৈধ হয়েছেন অনেকেই। 2024 সালের 18 নভেম্বর থেকে বাংলাদেশে বসবাস করা অবৈধ নাগরিক শনাক্ত ও তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় পুলিশের বিশেষ শাখা। ওই অভিযানে অবৈধভাবে বসবাসকারী হিসাবে 6,097 জন বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়। এদের মধ্যে 3,399 জনই ছিল ভারতীয়। এদিকে বিদেশি কর্মীদের কর্মানুমতি প্রদানে 11 সদস্য বিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি রয়েছে। বিডার নির্বাহী সদস্য কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দায়িত্বে থাকা শাহরুল হুদা বিদেশি কর্মী নিয়োগের ব্যাপারে আমার দেশকে বলেন, পৃথিবীর কোনো স্বাধীন সার্বভৌম দেশ চায় না তাদের দেশে বিদেশিরা কাজ করুক। আমাদের দেশের অবস্থানও ভিন্ন নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ লোকের অভাব রয়েছে। এজন্য আমাদের বিদেশি লোকদের কর্মানুমতি দিতে হয়। যথেষ্ট যাচাই বাছাই করেই আমরা বিদেশি জনবল নিয়োগের অনুমতি দিয়ে থাকি। বিদেশি কর্মীদের কর্মানুমতি পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলো পরিপালন হলেই কেবল অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে সর্বোচ্চ 1 বছরের জন্য অনুমতি দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু আমরা অনেক সময় 6 মাসের কর্মানুমতি দিয়ে এ সময়ের মধ্যে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে বিকল্প দক্ষ জনবল তৈরির তাগিদ দিয়ে থাকি। কিন্তু তারপরও নানা কারণেই নতুন কর্মানুমতির অনুমোদন দিতে হয়। বিদেশি কর্মীদের ঘোষিত বেতনের চেয়ে কয়েক গুণ বেশি বেতন ভাতা দেওয়ার অভিযোগের বিষয়ে শাহরুল হুদা বলেন, এটা দেখার জন্য সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা এটা তদন্ত করে দেখতে পারে। আমাদের পক্ষে এটা যাচাই করা সম্ভব নয়। এনবিআর সদস্য মোহাম্মদ মোস্তফা আমার দেশকে জানান, দেশীয় করদাতাদের পাশাপাশি বিদেশি যেসব নাগরিক বাংলাদেশে বসবাস করেন এবং কর দিয়ে থাকেন, তাদের আয়কর রিটার্নের তথ্য অডিট করা হয়। বিদেশি আয়করদাতাদের বেশিরভাগই কর অঞ্চল 11-তে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন। এই কর অঞ্চলের একজন উপকর কমিশনার নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, বিদেশিদের আয়কর রিটার্নের তথ্য অডিট একটি সংবেদনশীল বিষয়। এর সঙ্গে জড়িত ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক, ভূ রাজনৈতিক সহ বিভিন্ন সম্পর্ক। ফলে এখানে অডিটের বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। যদি কোনো বিদেশি করদাতার মনে হয় তিনি হয়রানির শিকার হচ্ছেন, তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে এনবিআরে ফোন করা হয়। ফলে অনেক সীমাবদ্ধতার মধ্যে বিদেশিদের আয়কর রিটার্ন অডিট করতে হয়।
বিভিন্ন রিপোর্ট সমীক্ষার তথ্যানুযায়ী জিডিপির দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ। অপরদিকে বাংলাদেশের অবস্থান 35তম। অর্থনৈতিক দিক থেকে ভারতের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ, কিন্তু এরপরও বাংলাদেশ থেকে সুবিধা আদায়ে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বৈধ পথে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $11 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ 9.5 বিলিয়ন পণ্য দেশটি থেকে আমদানি করে, বিপরীতে 1.5 মিলিয়নের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। ফলে ভারতের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যে বড় ধরনের ঘাটতির মধ্যে রয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বিগত আওয়ামী লীগের আমলে ব্যবসা বাণিজ্য ও চিকিৎসা সেবায় ভারতমুখী একটি প্রবণতা তৈরি করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা যায়, 2020-21 অর্থ বছরে ভারতে ভ্রমণ বাবদ বাংলাদেশিদের ব্যয়ের পরিমাণ $4.41 কোটি। 2021-22 অর্থ বছরে তার পরিমাণ বেড়ে দাঁড়ায় $7.72 কোটি। 2022-23 অর্থ বছরে প্রায় 3 গুণ বেড়ে দাঁড়ায় $20.26 কোটি। 2023-24 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $22.13 কোটি। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন ও ভারতে পলায়নের পর দুদেশের সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম একেবারেই সীমিত হয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে 2025 সালের ডিসেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলোর কার্যক্রম স্থগিত বা সীমিত হওয়ার কারণে ভারত ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ে। 2024-25 সালে ভারতে ভ্রমণের ব্যয় $10 কোটি নেমে আসে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশিদের ভারতে ভ্রমণকে কেন্দ্র করে দেশটির কলকাতা সহ বেশ কয়েকটি শহরের অর্থনীতিতেও একটি বড় ধরনের প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছিল। হাসপাতাল, শপিং মল, হোটেল, খাবারের দোকানগুলো বাংলাদেশিদের পদচারণায় মুখর ছিল, কিন্তু হাসিনা পরবর্তী সময়ে তাতে বড় ধরনের ছেদ পড়া এসব জায়গায় এখন অনেকটাই শুনশান নীরবতা বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক আমার দেশকে জানান, যে কোনো দেশে চিকিৎসার জন্য একবারে সর্বোচ্চ $10,000 পর্যন্ত পাঠাতে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। চিকিৎসা ব্যয় সংক্রান্ত বিলের বিপরীতে ওই হাসপাতালের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। চিকিৎসা বাবদ বিষয়টি মানবিক ও মৌলিক অধিকার হিসেবে দেখা হয়। শুধু তাই নয়, পরেও কয়েক দফায় চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠানো যায়, তবে প্রতিবারই ওই অর্থের পরিমাণ $10,000 বেশি হতে পারবে না। $10,000 বেশি টাকা পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংকে এ ধরনের আবেদন খুব একটা পড়েনি বলে ব্যাংক সূত্র জানায়। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে 4,500 কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে। এই সীমান্তের 8 কিলোমিটার পর পর সীমান্তরক্ষী সদস্যরা নিয়োজিত থাকে। তবে এত বড় সীমান্ত সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব নয়। সীমান্ত এলাকায় চোরাকারবারিরা নানাভাবে তাদের তৎপরতা চালিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসে। এসব পণ্যের বিনিময় মূল্য হিসাবে ডলার বা ভারতীয় মুদ্রা রুপি ব্যবহার করা হয়। তবে একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে চোরাই পথে স্বর্ণ পাচার হয়। এছাড়া ভারত থেকে আসা মাদকদ্রব্যের বিনিময় মূল্য হিসেবেও বাংলাদেশ থেকে প্রচুর অর্থ চলে যায় সীমান্তের উপারে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।